ঘটনাটি পাঠিয়েছে আলামিন, জেলা মেহেরপুর। ঘটনাটির সময়কাল 1980 সাল। মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দরিয়াপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রাম। এই গ্রামে বসবাস করত প্রদীপ বিশ্বাস, তার স্ত্রী এবং তার 3 ছেলে, প্রভাত, জীবন ও দীপ্ত। প্রভাতের বয়স 35, জীবনের বয়স 30 এবং দীপ্তর বয়স 26-এর কাছাকাছি। বড় এবং মেজো ছেলেকে প্রদীপ বিশ্বাস বিয়ে করিয়েছেন। একান্নবর্তী পরিবারে তাদের বসবাস, কিন্তু ছেলের বউদের সাথে বনিবনা না হওয়ার কারণে প্রদীপ বিশ্বাস এবং তার স্ত্রী ছোট ছেলে দীপ্তকে নিয়ে তাদের বর্তমান বাসস্থান থেকে বেশ কিছুটা দূরে তাদেরই দীর্ঘদিন ধরে পতিত থাকা একটি জমিতে ঘর তৈরি করেন। সেখানে চারপাশে রয়েছে ফসলের জমি, আশেপাশে কোনো বাড়িঘর নেই। সেই সময়ের প্রেক্ষাপটে তারা যেখানে নতুন বাড়ি করেছিলেন সেই বাড়ি থেকে অন্যান্য বাড়ির দূরত্ব প্রায় 8-10 মিনিট। বলতে পারেন ফসলের জমির মাঝে একটি ভিটার মধ্যে মাত্র একটি পরিবারই বসবাস করে, আর সেটা হচ্ছে প্রদীপ বিশ্বাস। একটি বড় ঘর এবং অপরটি মাঝারি সাইজের ও একটি রান্নাঘর ছিল এবং ওয়াশরুম বাইরে অনেকটা দূরে ছিল। আগের দিনে গ্রামে যেমনটা থাকতো আর কি। ভালোই চলছিল তাদের দিনকাল। এর মধ্যে প্রদীপ বিশ্বাসের কোল আলো করে তার একটি কন্যা সন্তানের জন্ম হয় এবং আদর করে নাম রাখে প্রীতি। এর কিছুদিন পরেই প্রদীপ বিশ্বাসের ছোট ছেলে দীপ্তর একটি সরকারি চাকরি হয় এবং তার পোস্টিং হয়ে যায় খুলনা শহরে। চাকরি পাওয়ার কিছুদিন পরেই প্রদীপ বিশ্বাস তার ছোট ছেলে দীপ্তকে বিয়ে করান। বউকে তার বাবা মার কাছে রেখেই দীপ্ত চলে যায় তার কর্মস্থল খুলনায়। প্রদীপ বিশ্বাস তার স্ত্রী, কন্যা সন্তান এবং ছেলের বউকে নিয়ে বড় ঘরে থাকতেন। দীপ্ত যখন বাড়িতে আসত তখনই তার বউকে নিয়ে সে ছোট করে থাকতেন। সাল 1983। 80 সাল থেকে 83 সাল পর্যন্ত তারা সেখানে কোনো সমস্যায় ফেস করেনি। 1983 সালের ভাদ্র মাসের 23 তারিখে ঘটে এক ভয়ানক ঘটনা। গ্রামবাসী রাতের বেলা দূর থেকে প্রদীপ বিশ্বাস এবং তার পুরো ঘরটা দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে। গ্রামবাসী মিলে আগুন নেভাতে গেলেও ততক্ষণে সবকিছু পুড়ে একদম ছাই হয়ে গেছে। তারা সেখানে গিয়ে দেখতে পায় ঘরের মাঝামাঝি, অর্থাৎ ঘরের ভেতরে বীভৎসভাবে পুড়ে যাওয়া 4টি লাশ পড়ে আছে। শুধুমাত্র বড় ঘরটিতেই আগুন লেগেছিল এবং বাকি ঘরগুলো অক্ষতই আছে। সকাল হলে সেখানে পুলিশ আসে এবং লাশগুলোকে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। খবর পেয়ে খুলনা থেকে তার ছোট ছেলে দীপ্ত বিশ্বাস চলে আসে। মা, বাবা, বোন এবং প্রিয় স্ত্রীকে হারিয়ে শোকে একদম স্তব্ধ হয়ে পড়ে দীপ্ত। আত্মীয় স্বজনেরা মিলে তাকে সান্ত্বনা দিতে থাকে। এর মধ্যে ঘটে আরেক ঘটনা। যখন লাশগুলোর ময়নাতদন্তের রিপোর্টগুলো আসে সেখানে দেখা যায় আগুনে পোড়ার আগেই এই 4 জনকে হত্যা করা হয়েছিল। তখন সবার সন্দেহের তীর ছুটে যায় প্রদীপ বিশ্বাসের বড় 2 ছেলে প্রভাত এবং জীবনের দিকে। কারণ প্রদীপ বিশ্বাস মূলত তার বড় 2 ছেলে এবং তার ছেলের বউদের সাথে ঝগড়া করেই এই বাড়ি থেকে নির্জন এলাকায় চলে এসেছিল। গ্রামবাসীর ভাষ্য শুনে পুলিশ তখন প্রভাত এবং জীবনকে ধরে নিয়ে যায় সেই দিনই। অন্যদিকে পোস্টমর্টমের শেষে লাশগুলো এনে হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী লাশগুলোর দাহ সম্পন্ন করা হয় এবং এটা করা হয় তাদের বাড়ির কাছেই। পরের দিনগুলো ছোট ভাই দীপ্ত বাড়িতেই ছিল। বড় ঘর পুড়ে গিয়েছিল, কিন্তু সে ছোট করে থাকত। তারপর অনেকগুলো দিন পার হয়ে যায়, কিন্তু গত কয়েকটা দিন গ্রামের লোকজন দীপ্তকে কোথাও দেখেনি। এরপর 4-5 দিন পর তাদের বাড়ির কাছে কৃষকেরা তাদের জমিতে কাজ করতে এসে বিকট দুর্গন্ধ পায় এবং তারা তখন সেই দুর্গন্ধের উৎস খুঁজতে খুঁজতে চলে আসে দীপ্ত যে ঘরে থাকত সেই ঘরে। সেখানে থাকা সবাই বুঝতে পারে এই ঘর থেকেই দুর্গন্ধ আসছে, কিন্তু ঘরটি ভেতর থেকে বন্ধ। দরজায় কড়া নাড়ার পর কোনো সাড়া শব্দ না পেয়ে তারা দরজাটি ভেঙে ফেলে। ঘরে ঢুকে সবাই তখন দীপ্তর পচাগলা লাশটি দেখতে পায়। লাশটি ঘরের মধ্যে পড়েছিল। তাড়াতাড়ি তখন পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে লাশ ময়নাতদন্তে পাঠিয়ে দেয়, কিন্তু এইবারও ময়নাতদন্তে দেখা যায় দীপ্তকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, কিন্তু ঘরের দরজাটা বন্ধ ছিল এবং ঘরের মধ্যে এমন কোনো আলামত নেই যা দেখে বোঝা যাবে যে ঘরে কেউ প্রবেশ করেছিল। পুলিশ তখন
দুটি ময়নাতদন্তেই অদ্ভুত একটা ব্যাপার খুঁজে পায়। এদেরকে যে মেরেছে তার হাত ও হাতের আঙুল অস্বাভাবিক রকমের বড়, কিন্তু প্রভাত ও জীবন তো পুলিশের হেফাজতে। তাহলে দীপ্তকে কে খুন করল? অনেক তদন্ত করেও পুলিশ কোনো কুলকিনারা করতে পারে না। অন্যদিকে প্রভাত ও জীবনও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি। কোর্টের রায় অনুযায়ী প্রভাতের 12 বছর এবং জীবনের 10 বছরের সাজা হয়, কিন্তু আসলে এক রহস্য থেকে যায় অমীমাংসিত। এই রহস্যের কিনারা পেতে হলে আমাদেরকে যেতে হবে আরও দূরে। প্রিয় শ্রোতা, 1983 সালের 23শে ভাদ্র গোপীনাথপুরবাসীর কাছে এক কালো রাত। এরপর থেকে প্রতি বছরের 23শে ভাদ্র গ্রামের মানুষজন সে পরিত্যক্ত ভিটায় গভীর রাতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখত। তাই গ্রামের মানুষ ওই ভিটাসহ আশেপাশের কিছু জায়গার নাম দেয় পোড়াবাড়ি, যা এখন পর্যন্ত সেই নামেই পরিচিত। এরপর কিছু বছর কেটে যায়। সাল 1986। গোপীনাথপুর গ্রামের মধ্যবয়সী একজন লোকের নাম হচ্ছে কবির মোল্লা এবং তার পেশা ছিল কৃষিকাজ। বর্ষাকালে বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেলে পুরো বর্ষার সময় কাজ না থাকায় তাকে বেকার থাকতে হয়। তখন জাল দিয়ে মাছ ধরে সে মাছ বিক্রি করে কোনোমতে টিকে থাকতেন তিনি। খুলনা থেকে তার দুই চাচাতো ভাই আরিফ মিয়া এবং শফিক মিয়া তার বাড়িতে বেড়াতে আসে। তাদের একজনের বয়স 25 এবং অন্যজনের বয়স 21 থেকে 22। তারা করিম মোল্লাকে বলে, বর্ষাকালে এখানে হাঁসের খামার দিলে কেমন হয়? ডিম ফুটে বাচ্চা হলে সেগুলো খুলনা নিয়ে বিক্রি করে দিব, আর সেখানে এগুলোর ভালোই চাহিদা রয়েছে। দিনে হাঁসের খামারের পরিচর্যা করব, আর রাতের বেলা 3 জন নৌকা দিয়ে মাছ ধরতে যাব, তাহলে ভালোই আয় হবে। তখন করিম মোল্লার কাছে প্রস্তাবটা বেশ ভালোই লাগে। যেহেতু এখন তার অন্য কোনো কাজ নেই, তাই তিনি আর এই ব্যাপারে অমত করে না। তারপর শুরু হয় তাদের পরিকল্পনা মাফিক কাজ। দিনের বেলায় হাঁসের খামারের পরিচর্যা এবং রাত হলেই নৌকা নিয়ে 3 জন মাছ ধরতে বের হয়ে যেত। তারা প্রতি রাতে এই গোপীনাথপুর গ্রাম থেকে বর্ষাকালে প্রায় 5 কিলোমিটার দূর পর্যন্ত একটা ছোট ব্রিজের কাছে মাছ ধরতে ধরতে যেত এবং আবার সেখান থেকে মাছ ধরতে ধরতে ফিরে আসত। এক রাতে খাওয়া দাওয়া শেষ করে করিম মোল্লা চিন্তা করে, আজ আর মাছ ধরতে যাব না। কেন জানি তার আজকে ভালো লাগছে না, এমনকি তার মন আজকে সায় দিচ্ছিল না। আর সেদিন রাত ছিল পূর্ণিমার রাত। আরিফ মিয়া এবং শফিক মিয়া করিম মোল্লাকে বলে, বড় ভাই, আজ যেহেতু পূর্ণিমার রাত, ভালোই মাছ পাওয়া যাবে, চলো। কিন্তু করিম মোল্লার কেন জানি আজ রাতে যেতে ইচ্ছা করছিল না। আরিফ মিয়া এবং শফিক মিয়ার অনুরোধে সে যেতে রাজি হলেও তার মন থেকে কেউ জানি বলছে, আজকে যাস না করিম, বিপদ হবে। তবুও এসব তোয়াক্কা না করে তারা 3 জন মাছ ধরতে বেরিয়ে পড়ে। কিছু একটা মনে করার চেষ্টা করলেও তার মনে পড়ছিল না। পালাক্রমে তারা নৌকা চালাচ্ছে এবং মাছ ধরছে। চাচাতো ভাই আরিফ মিয়া ও শফিক মিয়া তাদের কথাই সত্যি হয়। আজ রাতে তাদের জালে অনেক মাছ ধরা পড়ে। কিন্তু করিম মিয়া ভয়ানক একটা বিষয় একদমই ভুলে যায়। রাত 1টার দিকে সেই ছোট ব্রিজের কাছে তাদের নৌকাটি গিয়ে পৌঁছায়, যে ব্রিজ থেকে প্রতিদিনই তারা মাছ ধরতে ধরতে ফিরে আসত। যথারীতি তারা নৌকা ঘুরিয়ে আবার ফিরে যেতে চাইলে সেই ছোট ব্রিজের ওপর থেকে এক বয়স্ক মহিলার কান্না এবং বিলাপের শব্দ তাদের কানে আসে। শফিক মিয়া বলে, উপরে কে যেন কান্না করছে। আরিফ মিয়া তখন বলে, আমাদের এসব দেখে কাজ নেই, চলো আমরা চলে যাই। তখন করিম মোল্লা বলে, বিপদে কাউকে একা ফেলে যেতে নেই, তোরা উপরে যা, গিয়ে দেখ কি হয়েছে। তখন আরিফ মিয়া এবং শফিক মিয়া উপরে গিয়ে দেখে এক মহিলা ব্রিজের ওপর বসে আছে এবং তার সামনেই সাদা কাপড় মোড়ানো একটা লাশ, এবং সেই লাশকে নিয়ে সে কান্নাকাটি করছে। শফিক মিয়া মহিলাটিকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, আপনি এমনভাবে কান্না করছেন কেন, আর এই লাশটিই বা কার? মহিলাটি তখন বলে, আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে তার স্বামী হঠাৎ করেই মারা যায়, আর আত্মীয় স্বজনেরা এই জায়গা পর্যন্ত তাদেরকে দিয়ে গেছে এবং তারপর তারা চলে গেছে। এবং সে মহিলাটি জানায়, আমার বাড়ি গোপীনাথপুর পোড়াবাড়ির এলাকায়, এখন আমি কিভাবে যাব এত রাতে এ লাশ একা নিয়ে? তখন সে মহিলাটি শফিক মিয়া
এবং আরিফ মিয়াকে অনুরোধ করে এই লাশটি সহ তাকে তার বাড়িতে পৌঁছে দিতে। কিন্তু শফিক মিয়া ও আরিফ মিয়া সাথে সাথে মহিলাটির অনুরোধ প্রত্যাখ্যান করে। তারা জানায়, আমাদের নৌকায় আমরা কোনো লাশ উঠাই না। এই বলে তারা নিচে চলে যায়। যখন করিম মোল্লা তাদের জিজ্ঞেস করে যে কি হয়েছে উপরে, তখন তার চাচাতো দুই ভাই তাকে সবকিছু খুলে বলে। তখন সে বলে, এত রাতে একজন মহিলাকে এইভাবে ফেলে যাওয়া মোটেও উচিত হবে না, তাও আবার তার স্বামীর লাশ সহ। মহিলাটির বাড়ি যেহেতু পোড়াবাড়ি এলাকায়, আর আমরা যেহেতু এখন ওই দিক দিয়ে যাব, তাহলে তাকে বাড়িতে পৌঁছে দিতে আমাদের কোনো সমস্যা নেই। শফিক মিয়া এবং আরিফ মিয়া তাদের অমত থাকা সত্ত্বেও করিম মোল্লা তাদেরকে বলে গিয়ে লাশটি আনার জন্য। তখন তারা চাচাতো বড় ভাই করিম মোল্লার আদেশে ব্রিজের ওপরে গিয়ে লাশটি ধরাধরি করে নৌকায় নিয়ে আসে। নৌকার একদম মাথার দিকে সে মহিলাটি গিয়ে বসে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এখন সে কোনো কান্নাকাটি করছে না, বরং বরফ করে ঘুমটা দিয়ে নৌকার মাথায় চুপচাপ বসে আছে। তখন করিম মোল্লা তাকে বিভিন্ন ব্যাপার জিজ্ঞেস করলে সে মহিলাটি তার কথায় কোনো উত্তর দেয় না, শুধু মাঝে মাঝে নৌকা কোন দিক দিয়ে যেতে হবে সেটা বলে দেয়। মহিলাটির কণ্ঠ শুনে করিম মোল্লার কাছে কেমন জানি চেনা চেনা মনে হয়, কিন্তু সে আবার মনে মনে বলে, হতেই পারে, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল থাকাটা অস্বাভাবিক কিছু না। রাত তখন প্রায় 1টা বাজে। তখন তারা এমন একটি জায়গায় চলে আসে যেখানে 3 দিকে পানি এবং একদিকে রাস্তা রয়েছে। এমন একটি ভিটার কাছে মহিলাটি নৌকাটি থামাতে বলে। আনোয়ার মিয়া স্থানীয় লোক হওয়ার পরেও সেদিন রাতে তার প্রচণ্ড ঘুম পায়, আর সে জায়গাটি চিনতেই পারছিল না। তবে জায়গাটা তার কাছে পরিচিত বলে মনে হচ্ছে। নৌকাটি সেখানে গিয়ে থামলে বাড়ি থেকে একজন পুরুষ এবং একজন মহিলা এসে সে লাশটি নৌকা থেকে ধরাধরি করে নিয়ে যায়। তবে তারা কোনো কথা বলে না। তবে অদ্ভুত ব্যাপার হলো, তাদের দুজনকেও করিম মোল্লার কাছে চেনা চেনা লাগে। তার কাছে মনে হয় এই মানুষগুলোকে সে আগেও কোথাও দেখেছে, কিন্তু এখন মনে করতে পারছে না। তবে তাদের আচরণ ও কথাবার্তা শুনে সে এইটুকু বুঝতে পারে যে এটা একটা হিন্দু বাড়ি। যে মহিলাটিকে তারা স্বামীর লাশ সহ নিয়ে এসেছিল সে এতক্ষণ কোনো কথা না বললেও তখন তাদেরকে বলে, আপনারা অনেক কষ্ট করে আমাদেরকে নিয়ে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ, একটু অপেক্ষা করুন এবং কিছু পারিশ্রমিক নিয়ে আসছি। তবে করিম মোল্লা পারিশ্রমিক নিতে অস্বীকৃতি জানায়। সে তখন তাদেরকে বলে, আমাদের কোনো পারিশ্রমিকের প্রয়োজন নেই, আমরা রাতে মাছ ধরতে বের হয়েছিলাম, এত রাতে আপনি বিপদে পড়েছিলেন, তাই আপনাকে সাহায্য করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু তবুও সে মহিলাটি আবারও তাদেরকে পারিশ্রমিক নিতে অনুরোধ করে, কিন্তু শফিক মিয়া ও আরিফ মিয়া এতে সম্মতি জানায়। মহিলাটি টাকা নিয়ে আসার কথা বলে বাড়ির ভেতরে চলে যায়। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এইভাবে আধা ঘন্টা পার হয়ে যায়। কেউই টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে না। করিম মোল্লা শফিক মিয়া ও আরিফ মিয়াকে বলে, যেহেতু এটা মরা বাড়ি, তাই সবাই এখন শোকে কাতর, তাই হয়তো তারা ভুলে গেছে টাকা নিয়ে আসার কথা। আর এখানে থেকে লাভ নেই, চল এবার আমরা চলে যাই। কিন্তু আরিফ মিয়া এবং শফিক মিয়া টাকার প্রতি ভীষণ লোভ ছিল। তারা বলে, এত দূর থেকে এত কষ্ট করে লাশ নিয়ে আসলাম, তার উপরে টাকার জন্য আধা ঘন্টা ধরে বসে আছি, এখন টাকা না নিয়ে যাব না। তখন করিম মোল্লা তাদের দুজনকে গালাগাল করে এবং তখন সে একটা ব্যাপার লক্ষ্য করে, বাড়ির ভেতরে কোনো সারা শব্দ নেই। যেহেতু মরা বাড়ি, অন্তত কান্নার শব্দ তো থাকার কথা। তখন শফিক মিয়া করিম মোল্লাকে বলে, চলো বড় ভাই, বাড়িতে গিয়ে দেখি। করিম মোল্লা তখন যেতে রাজি না হলেও শফিক মিয়া তার ছোট ভাই এত করে অনুরোধ করায় তারা আরিফ মিয়াকে নৌকায় বসিয়ে রেখে বাড়ির দিকে যেতে শুরু করে। বাড়িতে গিয়ে তারা মোট 3টি ঘর দেখতে পায়, একটি বড়, একটি মাঝারি আর একটি ছোট রান্নাঘর। তবে বাড়ির কোথাও কোনো আলো জ্বলছে না, কোনো শব্দও নেই। এটা কি মরা বাড়ি হতে পারে? কেমন জানি খটকা লাগে করিম মোল্লা এবং শফিক মিয়ার কাছে। তখন তাদের কাছে মনে হয় যে বাড়ির পেছন দিক থেকে আলো আসছে। তখন তারা দুজনেই পেছন দিকে যেতে শুরু করে। সেখানে গিয়ে তারা একদমই হতভম্ব হয়ে যায়। তারা দেখে সেখানে একটি চিতা জ্বলছে, কিন্তু চিতায় কোনো লাশ নেই। তবে একটা লাশ চিতার পাশে
সাদা কাপড় দিয়ে ঢাকা। এই দৃশ্য দেখার পর তাদের দুজনেরই ভীষণ ভয় ধরে যায়। তখন শফিক মিয়া সাহস করে সে লাশটির সামনে গিয়ে লাশের মুখের কাপড়টি সরায়। যখনই কাপড় সরিয়েছে তখনই সাথে সাথে চিৎকার করে ওঠে শফিক। সে তখন ভয়ের তো গলায় বলে, বড় ভাই, এটা তো সেই মহিলার লাশ যে কিনা একটু আগে আমাদের সাথে তার স্বামীর লাশ নিয়ে আসলো। তখন সেখানে চিতার আলোতে করিম মোল্লার সামনে গিয়ে দেখে, আরে এটা তো প্রদীপ বিশ্বাসের বউ, কিন্তু সে তো আরো কয়েক বছর আগেই মারা গেছে। করিম মোল্লা তখন বুঝতে পারে আজ 23শে ভাদ্র, অর্থাৎ সে ভয়াল রাত। এই তারিখটাই সে বারবার মনে করার চেষ্টা করছিল, কিন্তু তখন তার মনে পড়ছিল না। করিম মিয়া যখন বুঝতে পারে আজকে তাদের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে, ভয়ানক এক বিপদে পড়তে যাচ্ছে তারা, সেখান থেকে এক চিৎকারে করিম মোল্লা ও শফিক মিয়া দেয় এক দৌড়। দৌড়িয়ে তারা যখন নৌকার কাছাকাছি আসে তারা দেখতে পায় নৌকার মধ্যে আরিফ মিয়া নেই। কি আশ্চর্য ব্যাপার, আরিফ মিয়া কোথায় গেল? তারা দেখে নৌকার পাশে পানির মধ্যে আরিফ মিয়া উপর হয়ে ভাসছে। তারা দুজন তখন বুঝতে পারে আরিফ মিয়া আর এই পৃথিবীতে নেই। করিম মোল্লা এবং শফিক মোল্লা তখন নিজেদের জান নিয়ে মাটির রাস্তা ধরে গ্রামের দিকে দৌড়ে পালায়। শফিক মিয়ার কাছে রাস্তাঘাট একটু অচেনা হবার কারণে করিম মোল্লা দৌড়ে তার বেশ আগেই চলে যায়। করিম মোল্লা এলাকার স্থানীয় হওয়ার কারণে প্রায় সব রাস্তাঘাটই তার চেনা ছিল। করিম মোল্লা পাশের গ্রামের এক উঠানে গিয়ে চিৎকার দিয়ে হুমড়ি খেয়ে পড়ে। তখন সে বাড়ির কিছু লোকজন করিম মোল্লার আত্মচিৎকারে জেগে ওঠে। তখন সবাই ঘর থেকে বের হয়ে আসলে তারা দেখে করিম মোল্লা মাটিতে পড়ে আছে। করিম মোল্লার এই অবস্থা দেখে তার মাথায় পানি দিয়ে তাকে কিছুটা স্বাভাবিক করা হয়। আশেপাশে যে বাড়িঘর ছিল সেখান থেকেও কিছু মানুষ এসে জড়ো হয়। সবাই তখন তাকে বলে, করিম, তুমি কি জানো না আজ 23শে ভাদ্র? তুমি আজ রাতে মাছ ধরতে কেন গিয়েছ? এমন ভুল তুমি কিভাবে করলে? তখন করিম মোল্লা তাদেরকে বলে, এইসব কথা পরে হবে, আমার দুই ভাই এই দিকে আছে, তোমরা তাড়াতাড়ি গিয়ে আগে ওদেরকে বাঁচাও। তখন কেউ হারিকেন, কেউ বা মশাল, কেউ টর্চলাইট নিয়ে তাদের দুজনকে খুঁজতে বের হয়। একটু সময় পরে শফিক মিয়াকে একটি মাঠের মধ্যে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং তাকে উদ্ধার করার পরে একটি বাড়িতে আনা হয়। অন্যদিকে গ্রামের সবাই একসাথে জড়ো হয়ে সাহস নিয়ে সে পোড়াবাড়ির ভিটার দিকে চলে যায়। সেখানে শুধু ঝোপঝাপড়ায় ভরা, কোনো ঘরবাড়ি নেই। জায়গাটা একদমই পরিত্যক্ত এবং চারপাশে লতাপাতা ও জঙ্গল দিয়ে পরিপূর্ণ। তবে তখন তারা সে ভিটার পাশেই একটি নৌকা ভেড়ানো দেখতে পায় এবং সে নৌকার পাশেই আরিফ মিয়ার লাশ উপর হয়ে পানিতে ভাসছে। সেখানে থাকা সবাই তখন লাশটি ধরে উপরে নিয়ে আসে। তখন তারা তার গলার মধ্যে বড় বড় আঙুলের ছাপ দেখতে পায়, যা কোনো স্বাভাবিক মানুষের নয়। কে যেন তার গলা ধরে পানিতে চুবিয়ে তাকে হত্যা করেছে। অন্যদিকে শফিক মিয়ার জ্ঞান ফিরে তার পরের দিন সকালবেলা যখন তাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল, তখন সে সবাইকে জানায় গত রাতে সে পোড়া ভিটায় ভয় পেয়ে তারা যখন দৌড়াচ্ছিল তখন একটা সময় সে কোথাও করিম মিয়াকে দেখতে পাচ্ছিল না। তখন তার চোখ যেদিকে যাচ্ছিল সে ওই দিকে দৌড়াচ্ছিল। তখন কোনো কিছুর সাথে ধাক্কা লেগে সে নিচে পড়ে যায়। যখন সে খেয়াল করে যে কিসের সাথে ধাক্কা লেগে সে নিচে পড়ে গেল, সে দেখতে পায় সেই মহিলাটিকে, যার স্বামীর লাশ তারা নৌকায় করে সেই ভিটায় নিয়ে গিয়েছিল এবং সেখানে একটি জ্বলন্ত চিতার পাশেই মহিলাটি নিজের লাশ হয়ে শুয়েছিল। এই মহিলার সাথে ধাক্কা খেয়েই সে নিচে পড়ে গিয়েছিল। তখন সে মহিলাটির দিকে তাকিয়ে দেখতে পায় যে মহিলাটি তার দিকে তাকিয়ে হাসছে এবং বিভৎস এক চেহারা, পুরো মুখ যেন পুড়ে ছাই হয়ে আছে, কিছু কিছু জায়গায় আবার মাংস ওঠানো। এবং এই দৃশ্য দেখে সে তখন সেন্সলেস হয়ে যায়, তার আর কিছুই মনে নেই। যাই হোক, সেই দিন রাত থেকেই শফিক মিয়ার শরীরে কাঁপুনি দিয়ে জ্বর ওঠে। ওই দিনের ঘটনার পরে সে আর কখনো সুস্থ হয়ে উঠতে পারেনি। এইভাবে জ্বরে ভুগতে ভুগতে কিছুদিনের মধ্যেই সেও মারা যায়। শফিক মিয়া এবং আরিফ মিয়া এই অশুভ শক্তির কারণে মারা যান। সেদিন করিম মোল্লা বেঁচে গিয়েছিল, কারণ তার মনে কোনো লোভ ছিল না। তার দুই চাচাতো ভাই লোভ করায় তাদেরকে এইভাবে মরতে হয়েছিল। এরপরের ঘটনাটি 1990 সালের
গ্রীষ্মকালের শেষ দিকে গোপীনাথপুর গ্রামে হঠাৎ সন্ন্যাসী বেশে এক অজানা ব্যক্তি এসে হাজির হলো। সে ছিল বয়সে মধ্যবয়সী, পরনে সাদা লুঙ্গি আর ছেঁড়া গামছা। তার চেহারায় ছিল অদ্ভুত এক ধরনের বিভ্রান্তি। গ্রামের লোকজন মিলে সে লোকটির সাথে কথা বলে বুঝতে পারে তার মানসিক সমস্যা রয়েছে। লোকটি সবাইকে একটা কথাই বারবার বলছিল, সামনের অমাবস্যার রাতে কেউ যেন ওই পোড়াবাড়ির ভিটার কাছাকাছি না যায়, এমনকি আশেপাশেও না। গ্রামের মানুষজন তার কথায় কোনো গুরুত্ব দেয়নি, কারণ এ গ্রামের সবাই ওই পোড়াবাড়ির ভিটা সম্পর্কে ভালোভাবে জানত। এভাবে কয়েকদিন কেটে গেল। সে সন্ন্যাসী বেশে লোকটি গ্রামের রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতো, যেখানে সেখানে ঘুমাতো, আর গ্রামের মানুষ যতটুকু খেতে দিত তাই খেত। কিন্তু কেউ তার আসল পরিচয় জানতে পারেনি, কারণ সবাই ভাবত লোকটা পাগল। কিন্তু সে কারো ক্ষতি না করায় গ্রামের লোকজন তাকে কিছু বলতো না। তারপর এইভাবে চলতে চলতে অমাবস্যার রাত চলে আসে। গ্রামের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিল। সবকিছু বেশ স্বাভাবিকই ছিল। মাঝ রাতের দিকে সে বিটার দিক থেকে এক আত্মচিৎকার ভেসে আসে। এতে কারো কারো ঘুম ভেঙে যায়। অনেকে আবার সে আওয়াজটা শুনতে পায়নি, কারণ চিৎকারটা অত জোরালো ছিল না। যাদের ঘুম হালকা ছিল তারাই মূলত জেগে গিয়েছিল। তাদের মধ্যে একজন হচ্ছে সেই করিম মোল্লা। ঘুম পাতলা হয় সে চিৎকারটা শুনে উঠে বসে পড়ে। সেও আন্দাজ করতে পারে এই শব্দটি দূরের ভিটা থেকে আসছে, তবে সেও ঘর থেকে বের হতে সাহস পাচ্ছিল না। সে আগে অনেক সাহসী ছিল, তবে সেই ঘটনার পর তার মনে অনেকটাই ভয় ধরে গিয়েছিল। পরদিন সকালবেলা সবকিছু বেশ স্বাভাবিক চলছে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই গ্রামে হইচই পড়ে যায়। যে পোড়াবাড়ির ভিটার পাশের জমিতে কে যেন মরে পড়ে আছে। গ্রামের লোকজন গিয়ে দেখে কিছুদিন আগেই গ্রামে আসা সেই সন্ন্যাসী লোকটির মৃতদেহ সেখানে পড়ে আছে। পোড়াবাড়ির ভিটার পাশের জমিতেই এই ঘটনাটি ঘটেছে। তার দেহে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল বজ্রপাতের মতো দাগ, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো গত রাতে কোনো বজ্রপাত হয়নি। আকাশ ছিল একদম পরিষ্কার। বাজ পড়া তো দূরের কথা, এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। তার লাশের পাশে পড়ে আছে বড় লাল কাপড়ে বাঁধা একটা পুটুলি। প্রথমে কেউ সেটা খোলার সাহস পায় না। তারপর পুলিশ আসলে তারা সেটা খোলার পর দেখতে পায় একটা মানুষের কঙ্কালের মাথার খুলি, সাথে হরিণের শিং এবং তাবিজের মতো অদ্ভুত আরও কিছু। এখানে তখন সে করিম মোল্লা উপস্থিত ছিল এবং সে তার নিজ চোখে এসব দেখেছিলেন। পরবর্তীতে গ্রামের সবাই বুঝতে পারে এই লোকটা মোটেও পাগল ছিল না, বরং পাগলের ভান ধরে এতদিন এই গ্রামে ছিল। এই সমস্ত জিনিস কোনো পাগল তার নিজের কাছে রাখে না, বরং প্রান্তিক বা ওঝাদের কাছেই এইগুলো থাকে। সে এই অমাবস্যার রাতে এই পোড়াবাড়ির ভিটায় এসে কোনো রিচুয়াল করতে এসেছিল এবং এখানে থাকা শক্তিধর পিশাচদের কাছে কোনো শক্তি লাভের আশায় সে এইসব করছিল। কিন্তু সে তাদের সন্তুষ্ট করতে না পারায় সে পিশাচগুলো তাকে হত্যা করে। এটাই গ্রামের মানুষ ধরে নিয়েছিল। সর্বশেষ তাকেই এই পোড়াবাড়ির ভিটায় এসে মরতে হয়েছিল। এই সব কিছু করিম মোল্লা তার নিজ চোখে পরোক্ষ এবং প্রত্যক্ষ করেছেন। প্রিয় শ্রোতা, করিম মোল্লা এখনও জীবিত আছেন এবং এই ঘটনাটি আলামিন সরাসরি করিম মোল্লার কাছ থেকে সংগ্রহ করেছে এবং এই ঘটনার সাক্ষী পুরো গোপীনাথপুর গ্রাম সহ আশেপাশের আরও গ্রাম। এবং আমরাও যাচাই করে এই ঘটনার সত্যতা পেয়েছি। পোড়াবাড়ির সে ভিটায় এখনও রাতের বেলা তো দূরে থাক, দিনের বেলায় কেউ যেতে সাহস করে না। সেখানে এত পরিমাণে ভৌতিক ঘটনা ঘটত যে সে ভিটার আশেপাশে কৃষকরাও ভয়ে ফসল ফলাতে যেতে চাইত না। প্রতি বছর 23শে ভাদ্র ওই ভিটায় আগুন জ্বলতে দেখত মানুষ। গ্রামের মানুষেরা মিলে বিভিন্ন ওঝা কবিরাজ দেখিয়ে ওই ভিটার সমস্যা সমাধান করার চেষ্টা করে, কিন্তু কেউ এটা সমাধান করতে পারেনি। অনেকে জানিয়েছে এখানে বহুকাল ধরেই এক অশুভ শক্তি বসবাস রয়েছে। ঘটনার একদম শুরুতে প্রদীপ বিশ্বাস এখানে এসে যখন বাড়ি করেছিল, প্রথম কয়েকদিন সে কিছুই টের পায়নি। পরিবারের সবাইকে নিয়ে সে বেশ ভালোই ছিল। তার নিজের কন্যা সন্তান হয়, ছেলের চাকরি হয়, কিন্তু কেউ বুঝতে পারেনি এখানে কোনো সমস্যা রয়েছে। প্রায় 3 বছর পর 23শে ভাদ্র সেই অশুভ শক্তি প্রদীপ বিশ্বাস সহ তার পরিবারের সবাইকে হত্যা করে, তারপর ঘরটি আগুনে জ্বালিয়ে দেয় এবং পরবর্তীতে প্রদীপ বিশ্বাসের ছোট ছেলে দীপ্ত বিশ্বাসকেও তারা হত্যা করে।
গ্রামের মানুষজন তার বড় দুই ভাইকে সন্দেহ করলেও পরবর্তীতে তাদের সন্দেহ কেটে যায়। বিভিন্ন ওঝা কবিরাজের মাধ্যমে যখন এই অশুভ শক্তিকে হাজির করা হয়েছিল, তখন সেই পিশাচ তাদেরকে বলেছিল যে এখানে যে আসবে তার মৃত্যুই নিশ্চিত। 23শে ভাদ্র 2006 সাল পর্যন্ত পোড়াবাড়ির ভিটায় সর্বশেষ আগুন জ্বলতে দেখেছিল গোপীনাথপুর গ্রামবাসী। কারণ তখন ভারত থেকে সেই গ্রামে একজন ত্রান্তিক এসেছিল। অনেক শক্তিশালী জিনভূত তার পালিত ছিল। তখন সে একটি রিচুয়ালের মাধ্যমে সে অশুভ শক্তির পিশাচগুলোকে হাজির করে এবং তাদের ভালোভাবে সেখান থেকে চলে যেতে বলে। তবে তারা কিছুতেই সেখান থেকে যেতে রাজি হয় না এবং শেষমেশ সমাধান আসা হয় যে তারা কোনো মানুষের ক্ষতি করবে না এবং কাউকে ভয়ও দেখাবে না। দিনের বেলা মানুষজন এখানে আসবে, কোনো সমস্যা নেই, তবে রাতের বেলা কেউ যাতে এখানে না আসে। কিন্তু এইসবে তাদের কিছু শর্তও ছিল, যেমন একটি সাদা ছাগল বলে দিয়ে রাতের বেলা এখানে রেখে যেতে হবে এবং 1 মণ মিষ্টি এবং 1 মণ দুধের পায়েস রান্না করে দিয়ে যেতে হবে। এভাবেই এই অশুভ শক্তিকে কিছুটা স্বাভাবিক করা গিয়েছিল। কিন্তু তারা যে একেবারে চলে গেছে ব্যাপারটা এমন নয়। এখনও সে পোড়াবাড়ির ভিটার আশেপাশে জমিগুলোকে চাষাবাদ করলে ফলন একদমই ভালো হয় না। এই পোড়াবাড়ির ভিটা নিয়ে আরও কিছু ঘটনা রয়েছে যেগুলো উনি সংগ্রহ করে আমাদেরকে পাঠাবেন। তো আশা করছি এই গ্রামের ঘটনাটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের জানা কোনো সত্যবয়ের ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন bhutergram@gmail.com এই ইমেলের মাধ্যমে। আমি স্পেলিংটি আবার বলছি, bhutergram@gmail.com। অবশ্যই লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ধন্যবাদ। এই ঘটনাটি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা। যিনি পাঠিয়েছেন তার নাম তরিকুল ইসলাম। মূলত ওনার সাথেই ঘটনাটি ঘটেছিল 2006 সালে। ওনার বাড়ি কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায়। সেই সময় উনি একজন দক্ষ অ্যাম্বুলেন্স চালক ছিলেন। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে উনি রোগীদের ঢাকায় নিয়ে আসতেন, আবার ঢাকা থেকে বিভিন্ন জায়গায় তাকে যেতে হতো। কখনো কখনো আবার লাশ নিয়েও তাকে যেতে হতো। তার সাথে একজন হেল্পার ছিল যার নাম ছিল রাজু ইসলাম। এই রাজুই মূলত গাড়ি ভাড়ার কন্ট্যাক্টগুলো নিতেন এবং তাকে ফোন দিয়ে জানানোর পর তরিকুল ভাই সেখানে গিয়ে লাশ অথবা রোগী নিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন। একদিন বিকাল 5টার দিকে তরিকুল ভাইয়ের হেল্পার রাজু তাকে ফোন দিয়ে বলেন, ওস্তাদ, একটা কন্ট্যাক্ট পেয়েছি। তাদের যেতে হবে মূলত বরিশালের হিজলা উপজেলার কাশিমা বাজার এলাকায়। কোনো লাশকে নিয়ে তাদের যেতে হবে না। একজন অ্যাক্সিডেন্টের রোগী, তার 2 পাই ভেঙে গিয়েছে। কয়েক সপ্তাহ ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়ার পর সে বাড়িতে যাবে। সাথে তাদের পরিবারের আরও 3 জন রয়েছে। তো ফোন পেয়ে তরিকুল ভাই যত দ্রুত সম্ভব ঢাকা মেডিকেল এলাকায় গিয়ে পৌঁছান। তারপর তারা সন্ধ্যা 6টার দিকে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার সময় তাদের কোনো সমস্যায় ফেস করতে হয়নি। তখন গাড়ি নিয়ে পদ্মা নদী পারাপার হওয়ার জন্য ফেরি দিয়ে পারাপার হতে হতো। তারপর তারা ফেরিতে পার হয়ে সেই হিজলা উপজেলার কাশিমা বাজার এলাকায় পৌঁছাতে পৌঁছাতে রাত আনুমানিক 2টার মতো বেজে যায়। এই এলাকায় আসতে তাদের মিরগঞ্জ ফেরিঘাট নামে আরও একটি ফেরিঘাট পার হয়ে তারপর আসতে হতো। তাদের কাশিমা বাজারে নামিয়ে দেওয়া হলে তারা ভাড়া পরিশোধ করে চলে যান। সেই সময়ের প্রেক্ষাপটে তারা বেশ ভালোই ভাড়া পেয়েছিলেন। তরিকুল ভাই এবং তার হেল্পার রাজু ভালোই খুশি ছিল। তখন রাজু তরিকুল ভাইকে বলে, ভাই, প্রচণ্ড ক্ষুধা পাইছে, চলেন দেখি আশেপাশের কোনো দোকানপাট খোলা আছে কিনা। তখন তরিকুল ভাই বলেন, এত রাতে মনে হয় না এখানে কোনো দোকানপাট খোলা পাওয়া যাবে। তখন তারা বাজারের হাই স্কুলের সাথে একটি চায়ের দোকান খোলা পান। নদীকেন্দ্রিক এলাকা হওয়ার কারণে চারপাশটা বেশ ভালোই ঠান্ডা ছিল তখন, এবং মনে হচ্ছে একটু পরে বৃষ্টি নামবে। তারপর তারা চায়ের দোকান থেকে চা বিস্কিট খেয়ে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে তারপর আবার রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে। গাড়িতে ওঠার সময় রাজু তরিকুল ভাইকে বলে, ওস্তাদ, আপনি একটু ঘুমান, সামনের মিরগঞ্জ ফেরিঘাট পর্যন্ত গাড়িটা আমি চালিয়ে যাই। তারপর তারা যাত্রা শুরু করে। মুলাদি পর্যন্ত বেশ ভালোভাবে তারা যাচ্ছিল।
মুলাদি হয়ে সামনের পেদারহাট বাজার পার হয়ে আসার পর শুরু হয় ঝুম বৃষ্টি। সামনেই মিরগঞ্জ ফেরিঘাট। আর এই রাস্তাটা বেশ ভালোই নিরিবিলি। রাস্তায় অন্য কোনো গাড়ি দেখা যাচ্ছিল না। সামনেই রাস্তার পাশে একটা বটগাছ ছিল। রাজু গাড়ি চালিয়ে সে বটগাছের সামনে দিয়ে যাওয়ার সময় তার হেডলাইটের আলো যখন সে বটগাছের দিকে পড়ে, রাজু দেখে এক ভয়ানক দৃশ্য। একটি মধ্যবয়সী মহিলা সাদা কাপড় পরে সে বটগাছের নিচে বসে আছে। তার কোলে একটি বাচ্চা ঘুমাচ্ছে, কিন্তু তার চেহারাটা স্বাভাবিক মানুষের মতো ছিল না। লম্বা লম্বা বড় বড় দাঁত এবং চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। এই দৃশ্য দেখার সাথে সাথে রাজু চিৎকার দিয়ে গাড়ি ব্রেক করে দেয়। তখন তরিকুল ভাই জেগে ওঠে এবং তাকে জিজ্ঞেস করে, কিরে, এমনভাবে চিৎকার দিলি কেন? রাজু মুখ দিয়ে কোনো কথাই বলতে পারছিল না। তার পুরো শরীর ঘামছিল। তখন তরিকুল ভাই রাজুর চোখে মুখে পানি দিয়ে তাকে ঠিক করেন এবং তার কাছে জানতে চায় সে এমন করছে কেন। তখন রাজু তরিকুল ভাইকে এসব কথা পরে হবে বলে আগে ড্রাইভিং সিটে বসতে বলেন এবং এই জায়গাটা পার হয়ে সামনে যেতে বলে। তখন তরিকুল ভাইও বুঝতে পারেন রাজু অস্বাভাবিক কোনো জিনিস দেখেছে। তখন সে আর দেরি না করে গাড়ির ড্রাইভিং সিটে বসে। গাড়িটি পুনরায় স্টার্ট দেওয়ার চেষ্টা করলে গাড়িটি তখন স্টার্ট নিচ্ছিল না। বাইরে বৃষ্টি থাকায় তারা যে দেখবে যে গাড়িতে কী সমস্যা হয়েছে সেটাও করতে পারছিল না। আর রাস্তায় অন্য কোনো গাড়িও ছিল না। এই অবস্থায় তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন ঘটে আরেক ভয়ানক ঘটনা। তরিকুল ভাই এবং রাজু তারা খেয়াল করে গাড়ির ছাদের ওপরে কেউ একজন আছে এবং সে হামাগুড়ি দিয়ে গাড়ির ছাদের চারপাশটা ঘুরছে। দুজনেই উপরের দিকে তাকিয়ে ব্যাপারটা ভালোভাবে বোঝার চেষ্টা করছে। একটু পরেই বৃষ্টি থেমে যায়। তখন একটা কালো বিড়াল গাড়ির ছাদ থেকে নেমে সামনে রাস্তা ধরে হেঁটে যায়। বিড়ালটি যাওয়ার সময় পেছন ঘুরে তাদের দিকে কিছুক্ষণ তাকিয়েছিল। তারা দুজন মনে মনে বলে, যাক, এবারের মতো আল্লাহ বাঁচাইছে। তারপর তরিকুল ভাই এবং রাজু গাড়ির সামনের হুড খুলে দেখছিল যে কী কারণে গাড়িটা স্টার্ট নিচ্ছে না। তখন গাড়ির ইঞ্জিনে তারা কোনো সমস্যা খুঁজে পায় না। এরপর পুনরায় গাড়িটি স্টার্ট দেওয়ার চেষ্টা করলে তখন গাড়িটি ঠিকঠাকভাবে স্টার্ট নেয়। তখন তরিকুল ভাই মনে করেন তার জল বিয়োগ করা জরুরি। তখন সে রাজুকে গাড়িতে বসিয়ে রেখে সেখানে থাকা সে বটগাছের নিচে জল বিয়োগ করতে চলে যায়। আর রাজু সেটা খেয়াল করে না যে তরিকুল ভাই জল বিয়োগ করতে কোথায় যাচ্ছে। সে যদি জানতো যে তরিকুল ভাই সে বটগাছের নিচে যাচ্ছে তাহলে অবশ্যই তাকে মানা করত এবং সে গাছের নিচে কি দেখেছিল সেটাও তরিকুল ভাইকে এখনও বলেনি, কারণ সে ভেবেছে এখন না, ঢাকায় গিয়ে তাকে সব খুলে বলবে। তখন আকাশে বিজলি চমকাচ্ছিল। আশেপাশে থেকে ব্যাঙের ডাক শুনতে পান তরিকুল ভাই। তখন বটগাছের নিচে বসে জলবিয়োগ করার সময় তরিকুল ভাই এক ধরনের ঘোঙানির শব্দ শুনতে পায়। প্রথমে এটাকে ব্যাঙের ডাক মনে করলেও পরবর্তীতে সে বুঝতে পারে না, ব্যাঙের ডাক তো এমন হতে পারে না। আশেপাশে তাকালে সে কিছুই দেখতে পায় না। তখন মৃদু গলায় কেউ একজন তাকে বলে, কাজটা ঠিক করলি না। এটা শোনা মাত্রই তরিকুল ভাই ভয়ে দাঁড়িয়ে যায়। তখন গাছের ওপরে তাকিয়ে সে এক ভয়াবহ দৃশ্য দেখে। সে সাদা কাপড় পরা সেই মহিলাটিকে যাকে রাজু দেখেছিল, সেই মহিলাটি ফাঁসি দেওয়া অবস্থায় গাছের সাথে ঝুলছে। কিন্তু সে মারা যায়নি এবং তার কোনো কষ্টও হচ্ছে না। সে রাগান্বিত চোখে তরিকুল ভাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর মহিলাটির চেহারা ছিল বিকট ভয়ঙ্কর এবং মাথাটি হালকা বাঁকা অবস্থায় আছে। বাতাসে সে হালকা দুলছে। তরিকুল ভাইয়ের কাছে মনে হয় সেই অবয়বটি ধীরে ধীরে তার আরও কাছে আসছে। সে এতটাই ভয় পেয়েছিল যে তরিকুল ভাই চিৎকার করার শক্তিটাই হারিয়ে ফেলে এবং মনে হচ্ছে তার পুরো শরীর একদম বরফে জমে গেছে। তখন তার কাঁধে রাজু এসে হাত রাখে এবং তাকে জিজ্ঞেস করে, ওস্তাদ, আপনার কি হয়েছে? তখন তরিকুল ভাই তার বোধ ফিরে পায় এবং সে রাজুকে বলে, এখান থেকে তাড়াতাড়ি চল। সেখান থেকে গাড়িটা স্টার্ট করে তরিকুল ভাই এবং রাজু মিরগঞ্জ ফেরিঘাটে চলে আসে। তারপর ফেরি পারাপার হয়ে বরিশাল সদর অতিক্রম করে তারপর ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে তাদের সকাল 10টার মতো বেজে গিয়েছিল। রাস্তায় আসার পথে দুজনেই দুজনের সাথে সে বটগাছের নিচে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনাগুলো শেয়ার করে। দুজনেই তরিকুল ভাইয়ের বাসায় চলে আসে। বাড়িতে পৌঁছে তরিকুল ভাইয়ের মাকে
তারা সবকিছু খুলে বলে। তারপর তাদের পরা পানি খাইয়ে এবং নিম পাতার গরম পানিতে গোসল করিয়ে দেওয়া হয়। রাজুর কিছু না হলেও তরিকুল ভাইয়ের রাতে প্রচণ্ড রকম কাঁপুনি দিয়ে জ্বর ওঠে। তার মা ওই দিন রাতে না ঘুমিয়ে কাটিয়ে দেন এবং পরদিন সকাল হলে সে এক কবিরাজের শরণাপন্ন হন। তরিকুল ভাইয়ের মা কবিরাজকে সবকিছু খুলে বললে কবিরাজ তাকে একটি তাবিজ দেয় এবং পরবর্তী 7 দিন তরিকুল ভাইকে ঘর থেকে বের হতে নিষেধ করে, এমনকি ওয়াশরুমে যেতে হলেও তার মাকে সাথে যেতে বলে। তরিকুল ভাই তার মাকে নিয়ে যেখানে থাকতো জায়গাটা এমন ছিল যে একদম গ্রামও না আবার শহরও না, পাকা ঘর, কিন্তু চাল ছিল টিন শেটের। তরিকুল ভাই সে কবিরাজের নিয়ম অনুযায়ী ঘরেই থাকে। এভাবে 3-4 দিন পর সে বেশ স্বাভাবিক হয়ে যায়। ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলে সে তার মাকে ডাকত। তবে একদিন রাতের বেলা তরিকুল ভাইয়ের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলে মা ঘুমিয়ে থাকায় তাকে না ডেকেই সে ঘর থেকে বের হয়ে যায়। তাদের ওয়াশরুমের ভেতরে সেই সময় কোনো লাইট ছিল না। অন্ধকারচ্ছন্ন পরিবেশে সে যখন ওয়াশরুমের দরজাটি খোলে, অন্ধকারের মধ্যে কালো অবয়ব সে দেখতে পায়। তার শরীরের সব অংশ বোঝা না গেলেও সেই অবয়বটির জ্বলন্ত লাল চোখ দেখে বুঝতে পারে এটা স্বাভাবিক কোনো মানুষ না। তখন ভয়ে তরিকুল ভাই এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। পরে জ্ঞান ফিরলে সে তার মাকে সবকিছু খুলে বলে। তার মা তাকে বেশ বকাঝোকা করে, কারণ সে কবিরাজ তাকে খুব কড়াভাবে সতর্ক করে দিয়েছিল। সেদিন থেকে তরিকুল ভাইয়ের জীবনে খারাপ সময় শুরু হয়। অসুস্থতা এবং রোগবালাই তরিকুল ভাইকে যেন পিছুই ছাড়ছিল না। তাকে সে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। আগেরবার যে তাকে তাবিজ দিয়েছিল। তরিকুল ভাইকে দেখা মাত্রই সে কবিরাজ তার মাকে বলে দেয়, আমি এর কিছুই করতে পারবো না। এই ছেলের ভেতরে যেটা আছে সেটা একটা পেতনি, তবে সাধারণ কোনো পেতনি না। এদেরকে বলা হয় ডাকিনী। তোমার ছেলেকে যে পর্যন্ত শেষ না করবে সে পর্যন্ত সে তাকে ছাড়বে না, আর আমি এর কিছুই করতে পারবো না। তরিকুল ভাইয়ের মা তরিকুল ভাইকে নিয়ে হতাশ হয়ে সেখান থেকে বাসায় ফিরে আসে। এইভাবে আরও কয়েকটা দিন কেটে যায়। ধীরে ধীরে তরিকুল ভাইয়ের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে বললেই চলে। ছেলের এই অবস্থা দেখে তরিকুল ভাইয়ের মা একদমই ভেঙে পড়ে। তখন তারা রংপুরে এক কবিরাজের সন্ধান পায়। কাল বিলম্ব না করে তরিকুল ভাইয়ের মা তাকে নিয়ে রংপুরের কাউনিয়াতে চলে যায়। সেখানে তিস্তা রেলওয়ে ব্রিজের কাছেই সেই কবিরাজের বাড়ি। কবিরাজ হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। ওই এলাকায় সে দাসু কবিরাজ নামে পরিচিত। দাসু কবিরাজ যিনি, সে তরিকুল ভাইকে দেখে বলে, এ তো মরেই গেছে, অহন এরে দিয়া শেষ চেষ্টা করে দেখতে হইব। কপাল ভালো থাকলে সমস্যা কাটতে যাইতে পারে। তরিকুল ভাইয়ের মা ওনাকে অনেক অনুরোধ করেন যেভাবে হোক তাকে সুস্থ করে তুলতে। দাসু কবিরাজ বলে, অহন আমার পালিতগুলা আমার কাছে আইতে পারবো না, সন্ধ্যা হইলে অরে নেয়া আমি আসনে বমু। এরপর সন্ধ্যা হলে মাগরিবের কিছুটা সময় পরে দাসু কবিরাজ যে ঘরে আসন বসায়, অর্থাৎ জিন হাজির করে, সেই ঘরে ঢোকে। তারপর ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। তরিকুল ভাই এই সময় বাইরে তার মায়ের সাথে ছিলেন। সাথে অন্যান্য মানুষজনও ছিল। তরিকুল ভাইয়ের এক খালাও তাদের সাথে সেখানে গিয়েছিল। প্রায় ঘণ্টাখানেক পর কবিরাজ ঘর থেকে বেরিয়ে আসে এবং তারপর তাদেরকে জানায়, আমি সব ধরনের খোঁজখবর নিয়েছি। বটগাছের এক ডাকিনী তোমার ছেলের উপর ভর করেছে। তোমার ছেলে একটা খারাপ কাজ করেছে। ওরা যেখানে বসবাস করে সেই বসবাসের জায়গায় তোমার ছেলে জলবিয়োগ করতে গেছে। এরা এমনিতে মানুষকে ভয় দেখায় ঠিকই, তবে কারো কোনো ক্ষতি করে না। কিন্তু যার ক্ষতি করে তাকে শেষ করা না পর্যন্ত তারা থামে না। মূলত সে একা না, তার গোত্রের প্রায় সব ডাকিনীরা মিলে তোমার ছেলের পিছু নিয়েছে। এখন দেখি অগমধ্যে কাউরে হাজির করতে পারি কিনা। তারপর একজন তুলারাশির লোকের উপর দাসু কবিরাজ অনেকক্ষণ চেষ্টা করার পর একজন ডাকিনীকে হাজির করে এবং তাকে অনুরোধ করে এর শরীর থেকে চলে যাওয়ার জন্য। তবে তারা কিছুতেই যেতে চায় না। অনেকক্ষণ চেষ্টা করার পরেও তাদেরকে মানানো যাচ্ছিল না। এক পর্যায়ে দাসু কবিরাজ রাগান্বিত হয়ে বলে, আমার লগের গুলারে যদি তগো কাছে পাঠাই তাহলে 1 মিনিটও টিকতে পারবি না। কয়েক সেকেন্ডের মধ্যেই তোদের পুরো গোত্র ধ্বংস হয়ে যাইব। তাই এখনও তোদেরকে ভালোভাবে বলতাছি, এই ছেলেরে ছাইরা দে। দাসু কবিরাজের কথা শুনে সেই ডাকিনী পেতনি অনেকক্ষণ চুপ করে থাকেন। তারপর বলে, ঠিক আছে, এরে আমরা ছাইরা দেব। এর বিপরীতে আমাদের 40টা কালো খাসি দিতে হবে। এই কথা শুনে দাসু কবিরাজ বলে, অসম্ভব, এরা গরিব মানুষ, তোদের এই চাহিদা তারা কিছুতেই পূরণ করতে পারবো না।
এভাবে অনেকক্ষণ কথাবার্তার এক পর্যায়ে সিদ্ধান্তে আসা হয় একটি কালো বড় সাইজের খাসি তাদেরকে দিতে হবে। সামনের শনিবার মাঝরাতে ত্রিমোহনী অর্থাৎ যে কোনো 3 রাস্তার মোড়ে সেই খাসিটাকে ছেড়ে দিয়ে আসতে হবে। তারপর দাশু কবিরাজ তরিকুল ভাইয়ের হাতে একটা তাবিজ বেঁধে দেয় এবং 112 দিনের আগে সেটা খুলতে নিষেধ করে। দাশু কবিরাজ তাদের থেকে 101 টাকা পারিশ্রমিক নিয়েছিলেন, যা তুলনামূলকভাবে খুবই কম। তারপর তারা ঢাকায় এসে কলাতিয়া হাট থেকে একটা বড় সাইজের কালো খাসি কিনে নেয় তরিকুল ভাইয়ের এক চাচা। তারপর এই শনিবারেই কোনো এক 3 রাস্তার মোড় দেখে তরিকুল ভাই এবং তার মা গিয়ে খাসিটি সেখানে ছেড়ে দেয়। এরপর কয়েক মাসের মধ্যেই তরিকুল ভাই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। আর কখনোই তাকে সে সমস্যা ফেস করতে হয়নি। ডাকিনী পিচাচিনীর ঘটনা গ্রামের ঘটনাগুলোতে আমরা প্রায় শুনে থাকি। আমাদের সকলেরই উচিত বিশেষ করে রাতের বেলা বুঝে শুনে পা ফেলা। গাড়ি চালানোর সময় রাজু প্রথম ডাকিনী পিচাচিনীকে দেখেছিল, তবে পরবর্তীতে সে তার কোনো ক্ষতি করেনি, কারণ তারা মানুষকে ভয় দেখিয়ে মজা পায়। কিন্তু তরিকুল ভাই তাদের বাসস্থান অর্থাৎ সে বটগাছের নিচে জলবিয়োগ করার কারণে তরিকুল ভাইয়ের উপর তারা ক্ষিপ্ত হন এবং তারা এমন হাল করে ছাড়ে। তরিকুল ভাই বর্তমানে মালয়েশিয়া প্রবাসী। উনি নিজে আমাদের এই ঘটনাটি ভয়েসের মাধ্যমে পাঠিয়েছেন। এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনিও পাঠিয়ে দিতে পারেন আপনার সাথে ঘটে যাওয়া, আপনার পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো। আপনারা সবাই ভালো থাকুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ধন্যবাদ।